বাংলাদেশে সরকার বদলে গেছে, আইনগত বাধাও উঠে গিয়েছে। মায়ের জীবন আর মৃত্যুর সংকটজনক অবস্থা গোটা বিশ্বের সামনে এখন দৃশ্যমান। দল এখন তার নেতৃত্বের অপেক্ষায়, তবুও তিনি দেশে ফিরছেন না, বরং নিজেই লিখছেন, ফিরে আসার সিদ্ধান্ত আমার একার হাতে নেই। বলছি তারেক রহমানের কথা। তার এই পোস্টে যা ইঙ্গিত, তাতে কেউ নাকি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে। কারা? কোথায় সেই নিয়ন্ত্রণ কক্ষ? দেশে ফেরা কি এখন ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং একটি আন্তর্জাতিক ফাইল? নাকি ১/১১ পুরনো সমঝোতা এখনো তাকে আটকে রেখেছে? প্রিয় দর্শক, আমরা আজ এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তারেক রহমানের দেশে ফেরায় আসলে বাধা কে? কেন সবুজ সংকেত এখনো আসছে না? এবং এই পুরো ঘটনায় কি বাংলাদেশের নতুন -4 সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? চলুন আলোচনা শুরু করা যাক, কিন্তু এর আগে কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতেই হচ্ছে। প্রথম প্রশ্ন, তারেক রহমান বললেন সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই। তাহলে এটা কার নিয়ন্ত্রণে? বাংলাদেশ সরকার বলছে ফেরার কোনো বাধা নেই। তাহলে বাধাটা কোথায়? বিদেশি শক্তির রিজার্ভেশন? উইকিলিক্স হঠাৎ কেন এমন ইঙ্গিত দিচ্ছে? সেটি কি সত্যি? মওদুদ আহমেদের বই তারেক রহমানের রাজনীতি না করার অঙ্গীকার, এটাই কি গোপন ফ্যাক্টর, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে রয়েছে? দলের অভ্যন্তরে নীরব মতানৈক্য, ফেরা নিয়ে সবাই কেন এত চুপ? সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য, দুই দলের নেতৃত্বে পরিবর্তনের জন্য বিদেশ থেকে খেলা চলছে। টার্গেট কি এখন তারেক রহমান? নির্বাচন ঘোষণার আগে কেন তিনি নীরব অপেক্ষায়? এই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন আজকের আলোচনার শেষে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, আর আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে প্রথম কলকাতার আলোচক, বিশ্লেষক, সাংবাদিক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। তুমি জানো, ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ আপসহীন নেত্রী, দেশনেত্রী হিসেবে আখ্যায়িত করেন, এবং গত 15 বছর রাজনৈতিকভাবে যিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, বেগম খালেদা জিয়ার যে শারীরিক সংকট, সেটি কিন্তু একেবারেই উচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছে। তার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সমস্ত বাংলাদেশের মানুষ প্রার্থনা করছেন তার রোগ মুক্তির জন্য। আর অন্যদিকে তার একমাত্র ছেলে এই মুহূর্তে যিনি বেঁচে রয়েছেন, তারেক রহমান, লন্ডনে রয়েছেন। তিনি দেশে ফিরতে পারছেন না। বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষের কাছে একটাই প্রশ্ন, মায়ের এই জীবন সংকটাপন্ন মুহূর্তে কেন তারেক রহমান আসতে পারছেন না? তুমি জানো, গতকালই তারেক রহমানের একটি পোস্ট ঘিরে নতুন বিতর্কের আগুনে ঘি ঢালা হয়। সেটি হচ্ছে যে তার নিজের নিয়ন্ত্রণে নেই, কারো কারো নিয়ন্ত্রণে হয়তো রয়েছেন, এমন ইঙ্গিত দেওয়ার পরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরো একটি অফিসিয়াল প্রেস নোট ইস্যু করা হয়। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়, তারেক রহমানের বাংলাদেশে ফিরতে কোনো আইনি বাধা নেই। তোমার কাছে সহজ প্রশ্ন, তুমি এক কথায় উত্তর দেবে, তাহলে বাধাটা ঠিক কোথায় বলে তুমি মনে করছো? দেখো, প্রথমেই বলবো, খালেদা জিয়া নেত্রীর আরোগ্য আমরা কামনা করি। এখানে বাধা বলতে তারেক রহমানের যে মন্তব্য, যে পোস্ট, সেই পোস্টের পরেই তুমি লক্ষ্য করো বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে একটা প্রেস নোট দিয়ে যে তার দেশে ফিরতে কোনো বাধা নেই। এটা তো সত্যি কথা যে উনারা একসময়, ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার একটা ক্ষমতার শীর্ষে ছিল, ওনার বিরুদ্ধে নানান অভিযোগ ছিল, আইনি জটিলতা ছিল, সেগুলো প্রক্রিয়াগতভাবে সবই মিটে গেছে। কিন্তু উনি তো একটা বেসিক্যালি রাজনীতিবিদ, রাজনীতি করতেই আসছেন বা রাজনীতি করেন। উনি সব বিষয়টা খতিয়ে দেখে সিদ্ধান্তটা তো উনি একা নেবেন না, এত না, সব জায়গা থেকে এনওসিটা পেতে হবে। বাংলাদেশ সরকারের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই যে প্রেস নোট দিয়ে যে জিনিসটা জানানো হয়েছে, হয়তো উনি এটারই অপেক্ষায় ছিল। এরপর হয়তো ওনার আসার পালা, এবং স্বাভাবিকভাবে উনি অনেকটা খতিয়ে দেখে সব দিক থেকে সব রকম সবুজ সংকেত পাওয়ার পরই তো আসবেন, নির্বাচনে লড়তে আসবেন। ওনার মা এত অসুস্থ, ওনার মায়ের কাছে আসা উচিত। পুরো বিষয়টি একটু খতিয়ে দেখে উনি আসার চেষ্টা করছেন, যাতে আন্তর্জাতিক কোনো আইনের মুখোমুখি ওনাকে পড়তে না হয়। এসব কারণেই হয়তো উনি এই মন্তব্য করছেন, এবং স্বাভাবিকভাবে উনি একটা দলের কর্মকর্তা হিসেবে রয়েছেন, একটা মানুষের কাছে আসবেন। ওনার আশা নিয়ে যদি কোনো রকম আইনি জটিলতা হয়, এটা তো নিরীক্ষণ করে আসা উচিত, এবং সে কারণেই উনি এই সময়টা নিচ্ছেন। আমার ধারণা উনি দেশে আসবেন, এটা আমার ব্যক্তিগত অভিমত।
বেশ, তাহলে দেশে তো ফিরবেনই, কিন্তু এই যে মায়ের জীবন মৃত্যু, যখন মা জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন, দেশটির কোটি কোটি বিএনপি সমর্থক বা অসংখ্য নেতা নেত্রী যারা এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থার জন্য সক্রিয়ভাবে তারা উদ্বিগ্ন। আমি তো বলবো আমি গত কয়েকদিন যাবতই দেখছিলাম বিভিন্ন গণমাধ্যম এবং বিএনপির বিভিন্ন নেতা নেত্রীর অফিসিয়াল বাইট বা টেলিভিশন চ্যানেলগুলোতে তাদের চোখে মুখে বেগম খালেদা জিয়ার এই শারীরিক অসুস্থতার বিষয়ে প্রকট উদ্বিগ্ন হওয়ার ছাপ লক্ষ্য করা গেছে, এবং তাদের সামনে তারা যেরকম ভাবে নির্বাচনমুখী হয়ে গিয়েছিল দলটি, এখন সত্যিকার অর্থে তাদের অভিব্যক্তিতে বোঝা যাচ্ছে যে নির্বাচনের থেকেও তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা সেটি কোন দিকে যায় বা তার অবস্থা কোন দিকে যায়, অর্থাৎ এই মুহূর্তে তাদের দলটির শীর্ষ নেত্রীর পরিণতি কোন দিকে যায়, সেই দিকেই কিন্তু নেতা নেত্রীদের এবং সমর্থকদের নজর। এবং একই সঙ্গে অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, তুমি জানো যে আমাদের বিভিন্ন আরো একটা দুটো আমাদের ফেসবুক পেজ রয়েছে যেখানে আমরা ভীষণভাবে সক্রিয়ভাবে বাংলাদেশ রিলেটেড স্টোরি করি, সেখানেও দেখা গিয়েছে যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন দলটির সাধারণ মাঠ পর্যায়ের কর্মীরা। কারণ একদিকে যেমন দলটির শীর্ষ নেত্রী যখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে লড়ছেন, অন্যদিকে তার দ্বিতীয় সর্বোচ্চ নেতা তিনি এখন লন্ডনে আছেন, কবে ফিরবেন? এবং মানুষের মধ্যে স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর তো পরমাশিস একটা উত্তর তো দিতে হবে। তুমি বলছো যে তিনি ফিরবেন, নিশ্চয়ই তো ফিরবেন, কখনো না কখনো ফিরবেন, কিন্তু এই ফেরাটা তো সময়ের সঙ্গে গিয়ে চলতে হবে। এই ফেরা নিয়ে যখন বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে, তুমি জানো যে এরই মধ্যে বিভিন্ন ধরনের বাংলাদেশের আমি দেখেছি বিভিন্ন টক শোতেও বলা হচ্ছে, যদিও প্রথম কলকাতা এই তথ্যের স্বীকৃতি দেয় না বা এই তথ্যের দায়িত্ব দিচ্ছে না, আমরা বিভিন্ন সমাজ মাধ্যম বা বিভিন্ন ইনফ্লুয়েন্সার টক শো থেকে দেখেছি যে বাংলাদেশের সেনাবাহিনী, প্রথমত বলা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর ক্লিয়ারেন্স নাকি তাকে দেয়া হয়নি। এবং এটাও ঠিক যে এখনো পর্যন্ত তুমি দিতে পারো যে সত্যিকার অর্থে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট ইস্যু হয়নি। কারণ যখন আমরা দেখেছি যে 1/11 ঘটনা ঘটেছে, তারপরই তারেক রহমান দেশের বাইরে চলে যান। উনি যখন জেলখানাতে ছিলেন, তিনি ছাড়া পেয়ে চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো হয় এবং বলা হয় যে উনি মুচলেখা দিয়ে তারপর দেশের বাইরে চলে গিয়েছিলেন, এবং সেখানে পরিষ্কার ভাষায় মুচলেখার মধ্যে বলা হয়েছিল যে সময় না হওয়া পর্যন্ত তিনি আর রাজনীতিতে ফিরবেন না। অনেক রকমের কথা শোনা যাচ্ছে, এবং আরো দুটো দেশেরও নাকি এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং ইতিমধ্যেই কাল রাত থেকে বিষয়টি আমরা বলি যে টক অফ দি কান্ট্রি এরকম হচ্ছে যে দুটো দেশও এর নাকি এর মধ্যে সরাসরি ইনভলভ, যে তারাও চাচ্ছেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরে রাষ্ট্রের সর্বোচ্চ কোনো আসনে অধিষ্ঠিত হন। সুতরাং এই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে, তো আমাদেরও তো একটা দায়িত্ব, যেহেতু আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি এবং অবশ্যই বাংলাদেশের হাইপার লোকাল পলিটিক্যাল ইভেন্ট নিয়ে আমরা টক শো করি এবং চলমান ঘটমান সমস্ত বিষয়ে আমাদের চোখে পড়ে এবং আমরা আলোচনার টেবিলে বসিয়া আমরা বিশ্লেষণ করি আমাদের মতো। কিন্তু আমাদেরও দায়িত্ব থাকে যে আমাদের যারা দর্শক তাদেরকেও এই বিষয়গুলো জানানো, যে এই সামগ্রিক একটা আলোচনা তো তৈরি হয়েছে। সেক্ষেত্রে তারেক রহমান দেশে ফিরবেন, কিন্তু কেন ফিরতে পারছেন না তারও মনে হচ্ছে যে কোথাও গিয়ে আমাদের আলোচনার জায়গা তৈরি হয়। দেখো, বিষয়টা হচ্ছে উনি দেশে কবে ফিরবেন, কখন ফিরবেন, সেই জায়গাটা তৈরি করতে গেলে ওনার ফেরাটা এই মুহূর্তে জরুরি। এখানেও একটা রাজনীতি কাজ করছে। ওনার ফেরাটা যে জরুরি, সেই জরুরি অবস্থা সেই জরুরি অবস্থা জারি করা, সেই জরুরি অবস্থার পরিবেশ তৈরি করা, আবহাওয়া তৈরি করা। গোটা বিশ্ব তো দেখবে, যার মা একেবারে সংকটাপন্ন অবস্থায় রয়েছে, তাদের দেশে নির্বাচন, দেশে একটা অন্তর্বর্তী সরকার, নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে, বাংলাদেশে একটা অন্যতম রাজনৈতিক দল বিএনপি, সেই নেত্রী, এবং এখনো মনে করা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের পরবর্তী বিকল্প শক্তি বিএনপি এবং নির্বাচন হলে মনে করে যে এই দলটি শাসনভার নেবেন, এই দলটির ক্ষমতায় যাবেন, এই রকম ভাবে মনে করা হয়। সেই পরিবেশ পরিস্থিতিটা ক্রমান্বয়ে গড়ে তোলা হচ্ছে, এবং এটা স্বাভাবিক যে উনি যদি, আমি জানি না, যদি উনি কোথাও মুচলেখা দিয়েও যায়। আমি তোমাকে একটু থামাবো, কারণ আমাদের দর্শকরাও আবার অনেক সময় বলেন যে তোমাকে কথা বলতে কম দেওয়া হয়, সে কারণে আমি
জাস্ট তোমাকে কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি, তুমি তাহলে বিশ্লেষণ করতে একেবারে সুবিধা হবে। তুমি নিজেও জানো যে দেখো, মওদুদ আহমেদ উনি বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যারিস্টার, আইনজীবী এবং বিএনপির একজন খুবই উচ্চপদস্থ একজন নেতা। মওদুদ আহমেদ তার নিজস্ব যে লেখা বই কারাগারে কেমন ছিলাম 2007 এবং 2008-এ তারেক রহমান নিয়ে কিন্তু বেশ কিছু মূল্যবান মন্তব্য করেছিলেন। তুমি শুধু নোট রাখো আলোচনাটা বিশ্লেষণটা করার জন্য। এবং কি নোট যদি আমি এক এক করে বলি, প্রথম নোটটি উনি বলেছেন যে 1/11-র সময় তারেক রহমান লন্ডন যাওয়ার আগে একটি সমঝোতা করেছিলেন। মওদুদ আহমেদ লিখেছেন যে এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সঙ্গে সমঝোতা করেছিলেন তারেক আপাতত রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তিনি কোনো সম্মতি পত্রে স্বাক্ষরও দিতে পারেন। অর্থাৎ তারেক রহমান রাজনীতি না করার একটি অঙ্গীকার করেছিলেন এবং এই অঙ্গীকারই তার লন্ডন প্রবাসের ভিত্তি। এটি এখন তার ফেরার পথে একটি অদৃশ্য শর্ত কিনা সেটাও কিন্তু আলোচনার বিষয়। 2, সমঝোতার বিষয়ে মওদুদ আহমেদ লেখেন যে সমঝোতার মেয়াদ বা শর্ত কখনো প্রকাশিত হয়নি। মওদুদ আহমেদ লিখছেন সেই অঙ্গীকার কতদিনের তা কারোর জানা নেই। সেই অঙ্গীকার এখনো সক্রিয় নাকি সক্রিয় নয় সেটাও এখনো নিশ্চিত করে উনি লিখতে পারেন। এটা এখন নতুন আরেকটা প্রশ্ন পরমাশিস, যে এই পুরনো মুচলেখা কি এখনো বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে তারেক রহমানের দেশে ফেরার পথে? আরেকটি বিষয়, সেটিও প্রাসঙ্গিক এর সঙ্গে, সেটি হচ্ছে যে তার পাসপোর্ট, আইনি স্ট্যাটাস, এগুলোও কিন্তু প্রায় অস্পষ্ট। যদিও মানে যেটি শোনা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ভেরিফাইড পেজে বা বিভিন্ন বিএনপি নেতৃত্বরা বিভিন্ন সময় বাংলাদেশি গণমাধ্যমে যে তাদের স্টেটমেন্টটা এসেছে সেখানে পরিষ্কার যে উনি যখন লন্ডনে যান, লন্ডনে যাওয়ার পর 1-1.5 বছরের মধ্যেই শোনা যায় যে তিনি লন্ডনে যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর স্বাভাবিক লন্ডনের গ্রিন কার্ড সেটি পান। এবং এই মুহূর্তে পরিষ্কার নয় বিষয়টি, কিন্তু মওদুদ আহমেদ তার বইয়ে লিখেছেন যে তারেক রহমান পাসপোর্ট নিয়েছেন কিনা সেটি তিনি ওই সময় পর্যন্ত যখন বইটি লিখেছেন জানতেন না। তার শর্ত ভিত্তিক অবস্থান কি বহাল রয়েছে সেটা এখনো তিনি জানেন না বলেও বইয়ে উল্লেখ করেছেন তার লেখায়। এখন এই সমস্ত বিষয়ে অবশ্যই কূটনৈতিক এবং আন্তর্জাতিক বিষয়ে কিন্তু তোমাকে ভাবতে হবে পরমাশিস। আমি তোমাকে 3টে পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ তুমি যে 3টে পয়েন্ট বললে সবটাই তুমি লিখে গেছেন এবং সবটাই কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্নের জায়গায় রয়েছে। আবার এটাও তো প্রশ্ন, উনি যে পোস্ট দিয়েছেন যে আমার ফেরাটা শুধুটা আমার উপর নির্ভর করছে না, তারপরেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে প্রেস ব্রিফ দিয়েছে তারাও তো নিশ্চয়ই ওর সম্পর্কে অনেকটা খতিয়ে দেখে সব খোঁজ খবর নিয়ে তবেই তো দেশে যে ফেরা যেতেই পারে। নেই এই জিনিসগুলো তারাও খতিয়ে দেখেছে। বিষয়টা উনি আমার ধারণা, আমি তোমাকে আগেও বললাম, অবশ্যই যদি কোনো সমঝোতা হয়ে থাকে, যদি সেনাবাহিনীর সঙ্গে কোনো রকম চুক্তিবদ্ধ হয়ে থাকে, আমার ধারণা সেটা আজীবনের জন্য বোধহয় নয়। এখন একটা প্রশ্ন আসতে পারে যে লন্ডনের পাসপোর্ট, সে দেশে যদি সে নাগরিকত্ব নিয়ে থাকে তাহলে সে বাংলাদেশ এসে রাজনীতিতে আবার অংশ নিয়ে ভোটে দাঁড়াতে পারবেন কিনা সেটা আমার ঠিক জানা নেই। এবং কেন হচ্ছে যে শুধু লন্ডন কেন, ইউএসএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাসপোর্ট ছেড়ে বাংলাদেশে অনেক সাধারণ এমপি বা অন্য চেয়ারম্যান বা অন্য রাজনৈতিক দলের প্রার্থীও হয়েছেন এবং অনেক বহু মানুষ, তুমি আমাদের ইন্ডিয়াতেও প্রচুর মানুষ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাওয়ার পর আবার তারা সেই নাগরিকত্ব ফিরে নিজের দেশে এসে তারা আবার সেটা যদি করার কূটনৈতিক সিস্টেম থাকে তাহলে তো করতেই পারবে, সাংবিধানিক বা রাজনৈতিক বিষয় থাকে তাহলে তো সবুজ সংকেত পেশে আসতেই পারে, যোগদান করতেও পারে। কিন্তু বিষয়টা যেহেতু মানে একটা, দেখো এটা তো একটা সাধারণ মানুষ না, একটা প্রধানমন্ত্রীর ছেলে, সে একটা অনেক রকম জটিলতা থাকতে পারে। পুরো বিষয়টা কি খতিয়ে দেখেই উনি হয়তো আসতে চাইছেন এবং সেই পরিবেশটাও তৈরি হচ্ছে। আর তো মাঝে তো 70টা দিন, 30 দিন 30 ডিসেম্বরের 30, জানুয়ারির 30, আর ওদিকে যদি প্রথম সপ্তাহে ভোট হয়, তো স্বাভাবিকভাবে উনি একটু খতিয়ে দেখে একটা দেশে এসে একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে না পড়ে একটা দেশের একটা দলের এত বড় একটা বিগ শট ফিগার, তার তো একটা সবকিছু খতিয়ে দেখেই আসা উচিত এবং আসবেও।
এখন বাংলাদেশের সাধারণ মানুষ কাকে ভোট দেয়। আমি তোমার কথাতেও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, তিনি ফিরে আসবেন এবং প্রস্তুত করে তারপরে আসবেন। মানে বিষয়টি মানে কোনো দিক থেকে পয়েন্ট আউট করা বা ফিগার আউট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? তোমার এই আলোচনা বা বক্তব্যের সঙ্গে প্রায় অনেকেই বিষয়টি একমত যে আমরা যতগুলো টক শো এই বিষয়ে শুনেছি বা জার্নাল দেখেছি, পড়েছি, কোথাও পরিষ্কার কিছু নেই, অস্পষ্ট। সুতরাং এই অস্পষ্টতার মধ্যে আরো অস্পষ্টতা বা রহস্য বাড়িয়ে দিয়েছেন সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বিবিসি বাংলাকে একটা মন্তব্য করেছেন যে দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশে অগণতান্ত্রিকভাবে তৎপরতা চলছে। এটা কি তাহলে একটা ইঙ্গিত যে -2 এখন -4 চিন্তা ভাবনা চলতে পারে? অর্থাৎ শেখ হাসিনার পরিবার ইতিমধ্যেই তো রাজনীতি থেকে বাদ। দৃশ্যত খালেদা জিয়া অসুস্থ, এখন কি আন্তর্জাতিক মহল বিএনপির ভেতরেও নেতৃত্ব পুনর্গঠন করতে চায়? এগুলো কিন্তু একটা আলোচনার মধ্যে পরিষ্কার একটা আরো গভীর ধোঁয়াশা তৈরি করছে। তুমি কিভাবে দেখছো? এটাকে বলে খুঁচিয়ে দেওয়া, বুঝছো? একটু খুঁচিয়ে দেওয়া, বাংলাদেশের সাধারণ মানুষকে একটু নাড়িয়ে দেওয়া, খুঁচিয়ে দেওয়া। আমার মনে হয় এসব করে কোনো লাভ হবে না। তাদের দলের রাজনৈতিক ব্যাপার সিদ্ধান্ত, বাইরে থেকে কে কি বললো এটা 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 কোনো কার্যকারিতা না। এটা একটা জাস্ট খুঁচিয়ে দেওয়া, বরবারি কথাটা বলছি। তারেক রহমান একটা বিগ শট রাজনীতির লোক। সে একটা সময় সমঝোতার ভিত্তিতে, যদি মিস্টার আহমেদের কথা যে বইতে তুমি বললে যে লিখে গেছে, তো স্বাভাবিকভাবে, এটা আমি বারংবারই বলছি, তার দেশে ফেরা অবশ্যম্ভাবী। কিন্তু ফিরতে গেলে এটা আমরা তোমরা মানুষের মনে যে ধোঁয়াশা, যে জিজ্ঞাসা কেন আসছে না, অস্পষ্টতা, অন্তর্বর্তী সরকার তো সেটা পরিষ্কার করে দিয়েছে। তার দেশে ফিরতে কোনো রকম আইনি কিছু নেই, তারা অবশ্যই খতিয়ে দেখে বলেছে। এবং বিরোধীর অন্য রাজনৈতিক দল সজীব ওয়াজেদ জয়, উনি যেটা বলবেন উনি তো রাজনীতির জায়গা থেকে বলবেন, রাজনৈতিক বিরোধিতা থেকে বলবেন, এবং সবসময় চাইবে এই মুহূর্তে বাংলাদেশের এই রাজনীতির যে চলমান এখন প্রেক্ষাপট, সামনে নির্বাচন, সেই জায়গায় যদি কোনো একরকম কিছু একটা ঘোট পাকিয়ে দেওয়া যায়, এটা একটা ঘোট পাকানোর রাজনীতি। একদমই মানুষকে কনফিউজ করে দেওয়া, মানুষকে কনফিউজ করে দেওয়া। একদম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। একদম শেষ দিকে বলবো যে আসলে তারেক রহমান বাংলাদেশে ফেরার পথে বাধা কি ভারত না মার্কিন যুক্তরাষ্ট্র, সে বিষয়ে কি আলোচনা বা সে বিষয়ে কি গুঞ্জন রয়েছে, সে বিষয়ে একেবারে আলোচনার শেষ অংশে আমরা তুলে ধরবো। তাই অনুরোধ থাকবে যে আলোচনার শেষ অংশ পর্যন্ত আপনারা জুড়ে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক পরমাশিস ঘোষ রায়। আপনাদের কাছে নিয়মিত আবেদনের মধ্যে আরেকটি আবেদন থাকবে যে এই ভিডিওটি ভালো লাগলে আপনারা নিজেদের মাঝে শেয়ার করবেন। আর এই ভিডিওর কোন অংশের সঙ্গে বা পুরো ভিডিও অংশের সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত কিনা সেটিও আপনার মতামত মন্তব্যের কলামে লিখে জানাবেন। চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরমাশিস, আলোচনার একদম শেষ প্রান্তে আমরা ঢুকবো, কিন্তু তার আগে আমরা কিছু বিষয় যেগুলো আলোচনায় এসছে সেগুলো নিয়ে কথা বলবো। আলোচনায় এসছে যে আন্তর্জাতিক প্রভাব, তারেক রহমান দেশে ফেরার পথে বাধা কি। উইকিলিক্স যে তথ্য ফাঁস করেছিল তাতে কিছু জায়গা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে যুক্তরাষ্ট্র এক সময় তারেক রহমানকে নিয়ে রিজার্ভেশন জানিয়েছিল আর ভারত জানিয়েছিল কৌশলগত উদ্বেগের কথা। এখন স্বাভাবিকভাবেই এই চলমান পরিস্থিতি বা তারেক রহমানের পোস্টের পর নতুন করে যে প্রশ্ন সামনে এসেছে, এবং অবশ্যই সেই প্রশ্ন হয়তো এক অংশের থেকে ভীষণভাবে প্রাসঙ্গিক, যে এই দুই দেশের নীতি কি বদলেছে নাকি এখনো নো ক্লিয়ারেন্স অবস্থাতেই রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা এটা অকাট্য বাস্তব। তুমি জানো যে গত 14-15 মাস ধরে ভারতের বিরুদ্ধে তীব্র স্থানীয়ভাবে একটি মহল তীব্র ভারত বিদ্বেষী হলেও তাদের অধিকাংশরই আলোচনা সমালোচনার জায়গা থেকে ভারতের নাম অনিবার্যভাবে তাদের নিতে হচ্ছে, কারণ এই মুহূর্তে দিল্লিতে আশ্রিত রয়েছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশের চলমান এই গত 14 মাসে যে রাজনৈতিক উত্থান পতন, তাতে ভারত যে তির্যক দৃষ্টি রাখছে এবং কূটনৈতিকভাবে যে একটি ভারসাম্য বজায় রাখছে, সেটি আন্তর্জাতিক মহলে কিন্তু বিষয়টি নিয়ে সমাদৃত হচ্ছে। ফলে ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতি একেবারেই নৈবচ। আর যুক্তরাষ্ট্র মানবাধিকার, নির্বাচন, নেতৃত্ব পরিবর্তন, এই সব ইস্যুতেই
একেবারে যুক্তরাষ্ট্রের ছায়া আমরা সবসময় বরাবরই দেখে আসছি। তারেকের দেশে ফেরা হয়তো এই দুই দেশের নীতিগত সবুজ সংকেতের সঙ্গে লিঙ্ক থাকতেও পারে বলে বিভিন্ন রকমের আলোচনা গুঞ্জন থেকে আভাস বা এই বাষ্প তুলে দেওয়া হচ্ছে। তবে বাস্তবতা কি সেটি সংশ্লিষ্ট সব পক্ষ বলতে পারবে, কারণ আলোচনার টেবিলে বসে কোনটা বাস্তব নয় সেটি এই মুহূর্তে দিক নির্দেশনা দেয়া প্রথম কলকাতার পক্ষে খুবই অসম্ভব। কারণ বাংলাদেশে তাবর রাজনীতিকরাই এ বিষয়ে পরিষ্কার কোনো ধারণা, এমনকি তারেক রহমান নিজে কোনো স্বচ্ছ ধারণা দিতে পারেননি। সেখানে তাকে নিয়ে যখন কোনো আলোচনা হবে এবং তার দেশে ফেরা নিয়ে যখন কোনো সিদ্ধান্তের বিষয়ে কংক্রিট আভাস দেওয়া হবে, তখন দায়িত্বশীল জায়গা থেকে আমরা ভীষণভাবে অপারগ। কারণ যখন এই মুচলেকা যে কথা বলা হচ্ছে, যখন এই খালেদা জিয়া সেখানে গিয়ে বাংলাদেশের সেনা শাসকদের বলেছিলেন, বা ওই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারে যারা ছিলেন তাদের বলেছেন, তখন তো সংশ্লিষ্ট কয়েকজন ছাড়া ইভেন খোদ ব্যারিস্টার মওদুদ আহমেদ তিনিও তার বইয়ে স্পষ্ট করে লিখে যাননি। এক্ষেত্রে জানো পরমাশিস, এক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলে এই ধরনের ক্ষেত্রে এই যে গোপন সমঝোতা বা পলিটিক্যাল ডিল বা ইন্টারন্যাশনাল ডিল সেটি কিন্তু কোনোদিনই কোনো পক্ষ থেকে ডিসক্লোজ করা হয়, এটা আমার অভিজ্ঞতা। কারণ এর নৈতিকতা এবং ভবিষ্যতের ক্ষেত্রে এটি হয়তো তারেক রহমানও কোনোদিন হয়তো তার জীবদ্দশায় এগুলো ডিসক্লোজ করবেন না। আর খালেদা জিয়া যেহেতু এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সংকটজনক, আমরা প্রত্যাশা করি এবং আমরা চাইছি যে তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এবং তার সুস্থতার দিকে আমাদেরও ইতিবাচক, আমরাও প্রার্থনা করি যে তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরুন। পরমাশিস, সব মিলিয়ে তুমি শেষ বিশ্লেষণ, এই অংশের পুরো একটা আলোচনার বিশ্লেষণ তুমি শেষটা বলো, তারপর আমি একেবারে উপসংহার টানবো। দেখো, তারেক রহমান বাংলাদেশে ফিরবেন কিনা বা কবে ফিরবেন এর দিক নির্দেশনা তারেক রহমান নিজেও দিতে পারছেন না। তো সেই জায়গা থেকে কোনো পক্ষই সুনির্দিষ্টভাবে কোনো পয়েন্ট তুলে ধরতে পারবে না, সবটাই ভাষা এবং আলোচনার টেবিলে। আর একটা বিষয় হচ্ছে, মার্কিন সরকার বা ভারত সরকার সবুজ সংকেত দিচ্ছে কিনা, কে কি তথ্য ফাঁস করলো বললো, সেটা নিয়ে তার কোনো সারবত্তা আছে বলে আমি মনে করি না। তুমি দেখো, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেদিনকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হয়েছিল, তার পরের দিনই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিন্তু একটা সুস্থির, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশের মানুষ পাক, ভারত সরকার স্টেটমেন্ট দিয়েছে। প্রত্যর্পণ চুক্তির বিষয়েও কিন্তু রণদীপ জয়সওয়াল বোধহয় গত পরশুদিন একটি স্টেটমেন্ট দিয়েছে, বাংলাদেশের মানুষের পাশে ভারত সরকার আগেও যেমন ছিল, সব সময় থাকবে, শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিবেশী হিসেবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। তো সেই জায়গা থেকে যে আবেদন বাংলাদেশের থেকে যে সরাসরি অফিসিয়াল চিঠি ডিপ্লোম্যাটিক করে যে পাঠানো হয়েছে, সেটাও বলেছে, সঙ্গে আইনিভাবে দেখা তো এবং স্বাভাবিক, বাংলাদেশের নির্বাচনের দিকে যদি ভারত তাকিয়েই থাকে, অসুবিধার কি আছে? বারবার স্টেটমেন্ট দেবে, গণতান্ত্রিক বাংলাদেশ সুন্দর সুস্থির বোস, আন্তর্জাতিক সংবাদ, হ্যাঁ, প্রতিবেশী বাংলাদেশের তো একটা সম্পর্ক আছে, বাণিজ্যিক, পারিপার্শ্বিক সব দিকে সম্পর্ক আছে। এ তো এই বাস্তবতাটা কিন্তু ভুললে চলবে না। আমাদের লোকসভা নির্বাচনে চলবে না, থাকে না, বাংলাদেশের কূটনীতিরা তাকে থাকে না। আমাদের লোকসভা নির্বাচন, ইভেন আমরা দেখেছি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বাংলাদেশের গণমাধ্যম এবং তাদের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা অত্যন্ত সক্রিয়, এবং তারা আমাদের এই নির্বাচনী ব্যবস্থা, কিভাবে নির্বাচন হয় এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে এই যে স্থানীয় সরকারের এই ক্ষমতার বন্টন, সেই পুরো ব্যবস্থা খুবই সঙ্গতপূর্ণ। ভাই, এটা তো স্বাভাবিক বিষয়, প্রতিবেশী দুটো দেশ এবং আমরা প্রায় যেহেতু দু দেশের সম্পর্ক আছে, আর্থিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, তো স্বাভাবিকভাবে বাংলাদেশের নির্বাচনের দিকে যদি ভারত সরকার তাকিয়ে থাকে কিভাবে কি হচ্ছে দেখার জন্য, অসুবিধার তো কিছু নেই। কিন্তু বাংলাদেশের মানুষ যাকে নির্বাচন করবে, সেই যারা ক্ষমতায় আসীন হবে, তাদের পাশে ভারত থাকবে অবশ্যই, যেরকম আগেও ছিল, এখনো থাকবে। বেশ, তাহলে তোমার আলোচনা তোমার থেকেও মোটামুটি পরিষ্কার যে তুমিও কোথাও কনক্লুড করতে পারলে না, এবং তুমিও বাকি যে বিশ্লেষণ, সমাজ মাধ্যমে আসা বা টেলিভিশনের স্টেটমেন্ট বা মওদুদ আহমেদের বইয়ে লেখার মধ্যে যেরকম ভাবে ধোঁয়াশা, ইভেন গতকালের খোদ তারেক রহমানের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মধ্যেও যে ধোঁয়াশা রয়েছে, আমরাও প্রথম কলকাতার তুমি বিশ্লেষক, তোমার এই আলোচনার মধ্যেও পরিষ্কার ধোঁয়াশার যে বাষ্প সেটিও সামনের দিকে আসছে। কিন্তু আমি যেহেতু অনেক ক্ষেত্রে সঞ্চালক বা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই তথ্য দিয়ে দর্শকদের সামনে তোমার সঙ্গে লিঙ্ক করানোর চেষ্টা করি, তাই উপসংহার টানবো এবং সেক্ষেত্রে অবশ্যই এর মধ্যে তথ্য এবং কিছু বিশ্লেষণও থাকবে। যে তোমাকে অনেক ধন্যবাদ পরমাশিস, তুমি এত সময় জুড়ে আমাদের সঙ্গে, আমাদের দর্শকদের সঙ্গে কথা বললে এবং তোমার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরলে। সব আইনি বাধা দূর, রাষ্ট্রীয় আপত্তি, নিরাপত্তা প্রস্তুতি সবই কিন্তু রেডি, তবুও তিনি ফিরছেন না। সেটি আলোচনায়, সমালোচনায়, চর্চায়, চায়ের কাপে ঝড় উঠছে। কারণ এই সিদ্ধান্ত আর তার ব্যক্তিগত নয়,
এটা এখন একেবারে সোজা ভাবে বললে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র এই 3 কূটনৈতিক টেবিলে থাকা একটি ফাইল হিসেবে আলোচনায় সমালোচনায় উঠে আসছে বা গুঞ্জনেও উঠে আসছে। এর সঙ্গে যোগ হয়েছে 1-11 পুনরো সমঝোতা, তার মানে তার মুচলেখা, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক স্ট্র্যাটেজি, এই সবকিছুর একটা মিশেল একটা আবহ তৈরি করেছে। তার মধ্যে ঘোরতর অস্পষ্টতা, ধোঁয়াশা রয়েছে। সঙ্গত কারণেই বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলো কি? কে সেই অদৃশ্য নিয়ন্ত্রক? কি সেই আন্তর্জাতিক শর্ত? মওদুদ আহমেদের লেখা মুচলেখা কি এখনো সক্রিয়, নাকি নতুন নেতৃত্ব বিন্যাসের চাপে আটকে যাচ্ছে তারেক রহমানের বাংলাদেশে ফেরা? এবং সবচেয়ে বড় বিষয় বা এই প্রশ্নগুলোর থেকে সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, বাংলাদেশ কি এখন একটি নতুন -4 যুগে প্রবেশ করছে, যেখানে তারেক রহমানও সেই সমীকরণের অংশ হতে পারেন? এই উত্তরটাই ঠিক করবে বিএনপির ভবিষ্যৎ এবং বাংলাদেশের আগামী নির্বাচনের ভাগ্যরেখা। প্রিয় দর্শক, আমরা পুরো আলোচনা, বিভিন্ন গত দুদিনের আলোচনা সমালোচনা, বিভিন্ন জার্নাল, আগের ভিডিও, আগের তথ্য, উইকিলিক্স সহ বিভিন্ন পত্র পত্রিকা দেখে আমরা কিন্তু আজকের এই আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি এবং আমাদের তথ্য উপাত্ত এবং সমস্ত গুঞ্জন, সমস্ত এই তথ্যের নিরিখে এই আলোচনার সঙ্গে আপনি হতে পারেন সহমত কিংবা হতে পারেন ভিন্নমত, কিন্তু আমরা শুধু আমাদের দর্শকদের সামনে সামগ্রিক বিষয়গুলোকে অ্যাসেম্বল করে আপনাদের সামনে আলোচনার আকারে, বিশ্লেষণের আকারে তুলে ধরলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।